ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম আমাদের আন্দিজ এডুস্ফিয়ারের আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা জিকের আরেকটা টপিকে যাব। সবার খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, ইকোনমিক্স। ঠিক আছে, তো ইকোনমিক্স কম বেশি আমরা সবাই পড়েছি, বা অনেকের ক্ষেত্রে আমরা যারা সায়েন্স নিয়ে পড়েছি তারা কিন্তু স্কুলে ইকোনমিক্স পড়িনি। তো ইকোনমিক্স থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন আসে। তো ইকোনমিক্সের আজকে আমরা কিছু বেসিক মোড অফ ইকোনমিক্স, মানে হোয়াট ইজ ইকোনমিক্স এবং ইকোনমিক্স কি, তার যে বিভিন্ন ভাগগুলো, এইগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। ওকে, ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে এখন শুরু করি আমি। ওকে, আচ্ছা ইকোনমিক্স কি? আচ্ছা, ইকোনমিক এবং ইকোনমিক্স একটা কিন্তু এস যোগ হচ্ছে, এর জন্য কিন্তু মানের পার্থক্য আছে, মানে মানেটা কিন্তু বদলে যাবে। ওকে, ইকোনমিক মানে কি? ইকোনমিক মানে কারো হচ্ছে আমরা ইকোনমিক কন্ডিশন, হ্যাঁ, যে ওই লোকটা ইকোনমিক কন্ডিশন ভালো নয়, ওই লোকটা ইকোনমিক কন্ডিশন ভালো। আজকাল তো আবার আমরা কেউ যদি আইফোন নিয়ে ঘুরে আমরা তাকে কি বলি? বড় লোকস, তাই তো? তো সেরকম আর কি, তার ইকোনমিক কন্ডিশন ভালো, এই আমার মতো মানুষদের ইকোনমিক কন্ডিশন ভালো নয়। ঠিক আছে, এইটা কিন্তু তার সঙ্গে যখনই আমরা একটা এস যোগ করে দিচ্ছি, ঠিক আছে, তখনই কিন্তু এটা গোটা একটা তত্ত্বের কথা বলছে, গোটা একটা থিওরির কথা বলছে, তাই না? যে ইকোনমিক্স হচ্ছে এমন একটা থিওরি যার সাহায্যে আমরা আমাদের কাছে কত কি পুঁজি আছে, তার বেসিসে সেই পুঁজিগুলোকে আমরা ব্যবহার করে কত ভালোভাবে আমরা একটা কোনো জিনিস নিয়ন্ত্রণ করতে পারবো, বা আমরা কোনো জিনিস পরিচালনা করতে পারবো, সেটাই আমাদের এই ইকোনমিক্সের আমাদের পড়তে হয়, মূল বিষয় আমাদের পড়তে হয়। ঠিক আছে, মানে একটা আমাদের দেশের কাছে মোট যতটা আমাদের তার মানে কি বলি পুঁজি, বা যতটা তার কাছে রিসোর্স আছে, ঠিক আছে, সেইগুলোকে কিভাবে ঠিকভাবে ব্যবহার করে প্রত্যেকটা মানুষ সমানভাবে জিনিসগুলোকে মানে ভোগ করতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই ইকোনমিক্সের তত্ত্বে আলোচনা করা হয়। ওকে, তাহলে আমরা এগিয়ে যাই। তো আমরা প্রথমেই আসবো যেটা স্কুল অফ ইকোনমিক্স বা সময়কাল। ইকোনমিক্সের সময়কালের ভিত্তিতে ইকোনমিক্সকে কতগুলি ভাগে ভাগ করা হয় সেইগুলো সম্বন্ধে আমরা আগে জানবো। ঠিক আছে, তো সময়কাল অনুযায়ী ইকোনমিক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ভাগে ভাগ করা যায়: ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল এবং মডার্ন। ক্লাসিক্যাল, নিও ক্লাসিক্যাল এবং মডার্ন ইকোনমিক্স। ঠিক আছে, ক্লাসিক্যাল ইকোনমিক্স কি না, 1776 থেকে 1890 সময়কালে যে ইকোনমিক্সটার উদ্ভব হয়েছিল সেই ইকোনমিক্সকে আমরা ক্লাসিক্যাল ইকোনমিক্স বলি। এই ইকোনমিক্সের জনককে না, আমাদের অ্যাডাম স্মিথ হচ্ছে এই ইকোনমিক্সের জনক। ঠিক আছে, এই ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক। আর নর্মালি আমরা যদি বলি যে ইকোনমিক্সের জনককে, না, ইকোনমিক্সের জনকও হলো আমাদের অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে হচ্ছে ইকোনমিক্সের জনকও বলা হয়। এই অ্যাডাম স্মিথ হচ্ছে স্কটল্যান্ডের বাসিন্দা এবং তিনি গ্রিক ভাষায় কথা বলতেন, বা গ্রিক ভাষায় তার সমস্ত থিওরি বা লেখালেখিগুলো, আর্টিকেল সমস্ত কিছু তিনি গ্রিক ভাষায় প্রকাশ করতেন। এবং এই অ্যাডাম স্মিথের যে থিওরি, ইকোনমিক্সের উপর যে থিওরি, সেটা হচ্ছে সাপ্লাই থিওরি। আমরা একটা ভাষা প্রায় শুনেই থাকি, আজকাল নিউজ চ্যানেল তো কম বেশি আমরা সবাই দেখি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এরকম একটা কথা আমরা শুনেই থাকি। তো সেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটা এই সাপ্লাই থিওরি থেকেই অ্যাডাপ্ট, মানে সাপ্লাই থিওরি অনুযায়ী মানে কোনো জিনিসের সাপ্লাই যতটা তার উপর ডিমান্ড নির্ভর করবে, আবার ডিমান্ড যতটা তার উপরে সাপ্লাইটাও নির্ভর করছে। ঠিক আছে, এটাই আর কি। তো এই অ্যাডাম স্মিথের লেখা একটি বই আছে, ওয়েলথ অফ নেশন। এটা পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা? আমাদের অ্যাডাম স্মিথের লেখা। ওকে, পরবর্তী সময় আমরা ক্লাসিক্যালের পর 1890 থেকে 1936 এই সময়টায় আমরা দেখব, এই সময়টা হলো নিও ক্লাসিক্যাল। এই নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সের জনক হচ্ছে আমাদের আলফ্রেড মার্শাল। তিনি হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম, সেখানকার বাসিন্দা ছিলেন। আচ্ছা, ইউকে, তারপরে গ্রেট ব্রিটেন, ইংল্যান্ড, এইগুলো সম্বন্ধে আইডিয়া আছে? আমরা একটা শর্টস আনার চেষ্টা করব যাতে এই জিনিসটা ভালো করে বোঝা যায় যে কোনটা ইউকে, কোনটা ইউনাইটেড মানে আমাদের গ্রেট ব্রিটেন, আর কোনটা ইংল্যান্ড। ওকে, তো আলফ্রেড মার্শাল, আলফ্রেড মার্শালের থিওরি হচ্ছে ইউটিলিটি থিওরি। হ্যাঁ, এইগুলো পরীক্ষায় খুব ইম্পর্ট্যান্ট। আলফ্রেড মার্শালের থিওরি ইউটিলিটি থিওরি, এবং আলফ্রেড মার্শালের লেখা একটি বই হলো প্রিন্সিপাল অফ ইকোনমিক্স। পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটি কার লেখা? না, আমাদের আলফ্রেড মার্শাল। হ্যাঁ, কিন্তু এর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের, অবশ্যই ওয়েলথ অফ নেশন। এই ওয়েলথ অফ নেশন বইটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে বা এসেওছি, আমরা ছোটবেলা থেকে এটা পড়েওছি। ওকে, লাস্ট হচ্ছে আমাদের মডার্ন ইকোনমিক্স। ওকে, মডার্ন ইকোনমিক্সের জনককে? মডার্ন ইকোনমিক্সের জনক হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথের সঙ্গে কেনস, মানে অ্যাডাম স্মিথ এবং কেনস দুজনেই আমাদের এই 1936 থেকে টিল নাও পর্যন্ত, মানে এখন পর্যন্ত এই মডার্ন ইকোনমিক্সই আমাদের আছে। হ্যাঁ, এবারে আমাকে তো অনেকে বলতেই পারে যে অ্যাডাম স্মিথ কি এত বছর ধরে বেঁচেছেন? না, অ্যাডাম স্মিথের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে আমাদের মডার্ন ইকোনমিক্সেও নেওয়া হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে কেনস তারও কিছু কনসেপ্ট আমাদের এই মডার্ন ইকোনমিক্সে নেওয়া হয়েছে। এই কেনসের সম্বন্ধে যদি বলি, তো কেনস হচ্ছে আমাদের ইংল্যান্ডের বাসিন্দা। তিনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে নিজের আর্টিকেল বা নিজের থিওরিগুলো লিখতেন। তার বই হলো জেনারেল থিওরি অন এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এইগুলো হচ্ছে তার বই। ঠিক আছে,
তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমি একটু সরে যাচ্ছি, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা আমরা এটাকে এই ছবি আকারে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানেও আমরা দিয়ে দিতে পারি। হ্যাঁ, গোটাটা নিয়ে নিলে, ঠিক আছে। তো এছাড়া কেউ যদি নোটস করতে চাও এর সঙ্গে সঙ্গে নোটস করেও নিতে পারো খাতা খুলে। ওকে, তো আমাদের এই কেন্সের একটা থিওরি হচ্ছে ডিমান্ড থিওরি। এই যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এই যে আমি একটু আগেই বলছিলাম সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। হ্যাঁ দেখো, আমাদের অ্যাডাম স্মিথের হচ্ছে সাপ্লাই থিওরি, কেন্সের হচ্ছে ডিমান্ড থিওরি। তো দুটো মিশেই এখন পর্যন্ত মডার্ন ইকোনমিক্সের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, ঠিক আছে। তো ব্রাঞ্চ বা শাখা, এবার আমরা ইকোনমিক্সের ব্রাঞ্চ বা শাখাতে চলে যাব, ঠিক আছে। ইকোনমিক্সের ব্রাঞ্চ বা শাখা, দেখো ইকোনমিক্সের ব্রাঞ্চকে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমি, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। কি বললাম? মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি, তাই তো। মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি কি? মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র, তাই তো। তার মানে আমরা টার্মটা শুনেই বুঝতে পারছি যে খুব ক্ষুদ্র পরিসর কিছু মানুষের মধ্যে গড়ে ওঠা যে ইকোনমি, সেটাকে হচ্ছে মাইক্রো বলছি আমরা। যেমন আমরা বলতে পারি এখানে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান দ্বারা চালিত যে ইকোনমি, ঠিক আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিই, যে একটা মানুষ, হ্যাঁ এই ধরে নিন আমরা কি করি, মাসের শুরু হয়, মাসের শুরু হলে এরকম বড় একটা ফর্দ করে ফেলি, লিস্ট করে ফেলি, সারা মাস কাবারির বাজার করতে যাই, তাই তো। হ্যাঁ, এটা কি আমাদের ইকোনমি, যে আমরা মাসে আমরা এই 30,000 টাকা আমার আছে, আমি এই 30,000 টাকার মধ্যে এততে এততে এরকম করে সব ভাগ করে নিই, তাই না। এটা একটা কি, আমি একটা মানুষ, আমি আমার মানুষ দ্বারা আমার বাড়িতে একটা ইকোনমি পরিচালনা করছি। বা কোনো প্রতিষ্ঠান যদি বলি, পার্টিকুলার কোনো প্রতিষ্ঠান, সে তার মাসের শুরুতেই সারা মাসে কি খরচা করবে তার একটা আলাদা করে সব একটা প্ল্যান বানিয়ে ফেলে। তো এইগুলোই হচ্ছে আমাদের কি মাইক্রো ইকোনমি, যেইগুলো কিনা একটা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। হ্যাঁ, এবার মাইক্রো ইকোনমির অপর নাম আমরা জানবো যে প্রাইস থিওরি। এই মাইক্রো ইকোনমির অপর নাম হচ্ছে প্রাইস থিওরি। এবং এই যে মাইক্রো ইকোনমির কনসেপ্টটা আমরা অ্যাডাম স্মিথের থেকে নিয়েছি। মাইক্রো ইকোনমির কনসেপ্ট অ্যাডাম স্মিথের লেখা বইটির নাম একটু আগে কি বললাম, ওয়েলথ অফ নেশন, ঠিক আছে। আর ম্যাক্রো ইকোনমি মানে তো বোঝাই যাচ্ছে, ম্যাক্রো মানে বৃহৎ অংশে। এই যে একটা আমাদের গোটা সরকার বা আমাদের গোটা দেশ বিরাট বড়, হ্যাঁ, তার ক্ষেত্রে যে ইকোনমিটা আমাদের প্রচলিত, মানে যে ইকোনমিটা আমরা ফলো করি, সেই ইকোনমিকে আমরা ম্যাক্রো ইকোনমি বলা হয়, ম্যাক্রো ইকোনমি আমরা বলে থাকি। এই ম্যাক্রো ইকোনমির অপর নাম হচ্ছে বিগ বুশ থিওরি, এবং এর কনসেপ্টটা আমরা কিন্তু কেন্সের কনসেপ্ট থেকে নিয়েছি। ওকে, ম্যাক্রো ইকোনমি। তাহলে মাইক্রো ইকোনমি ম্যাক্রো ইকোনমি সম্বন্ধে বোঝা গেল কোনটা কি। মাইক্রো মানে ছোট, মানে কোনো ব্যক্তি বা কোনো ছোট একটা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। ম্যাক্রো মানে বিরাট একটা হিউজ, মানে একটা গোটা দেশের ইকোনমি বা কোনো রাজ্যের ইকোনমি, ঠিক আছে। সেটাই হচ্ছে আমার ম্যাক্রো ইকোনমি। তো এই মাইক্রো এবং ম্যাক্রো, এই মাইক্রো এবং ম্যাক্রো শব্দ দুটি প্রথমকে ব্যবহার করেন র্যাগনার ফ্রিস 1933 সালে র্যাগনার ফ্রিস প্রথম এই কথা দুটি উল্লেখ করেন। এবং মনে রাখবে, এই র্যাগনার ফ্রিসই হচ্ছে প্রথম ইকোনমিস্ট যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। কত? 1969। আচ্ছা, একটা প্রশ্ন আছে পরবর্তীতে, একটু পরে আমাদের আছে, যে ইকোনমিক্সে প্রথম নোবেল দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? ঠিক জানবে তার আগের বছর 1968 অ্যানাউন্স করা হয়েছিল ইকোনমিক্সে নোবেল দেওয়া হবে। তার ঠিক পরের বছর 1969 থেকে 9-এ র্যাগনার ফ্রিস ইকোনমিক্সে প্রথম নোবেল পেয়েছিলেন। ওকে, আচ্ছা, নোবেল কার নাম অনুযায়ী দেওয়া হয়? আমরা জানি বিজ্ঞানী আলফ্রেড নোবেল, তিনি হচ্ছে মানে নোবেল পুরস্কারের কি বলি প্রাণ পুরুষ, বা তার নাম অনুসারেই নোবেল প্রাইজ দেওয়া হয়। প্রতি বছর ডিসেম্বর মাসের 10 তারিখ নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে। সেগুলো জিকের আমরা আলাদা ক্লাস করব, তখন আমরা জানবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্রাঞ্চ বা ইকোনমিক্সের শাখা, আমরা বুঝতে পারলাম। এবারে হচ্ছে ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ। ইকোনমিক্সের শ্রেণী বিভাগ মানে ইকোনমিক্সকে আমরা কয় ভাগে শ্রেণীতে ভাগ করতে পারি? মূলত আমরা 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। এই টার্মগুলোর সঙ্গে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত, ঠিক আছে। বর্তমান যুগে বিভিন্ন পলিটিক্যাল কারণে হোক বা বিভিন্ন অন্যান্য কারণে এই টার্মগুলোর সঙ্গে কিন্তু আমরা খুবই পরিচিত। ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট এবং মিক্সড। ওকে, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট এবং মিক্স। ক্যাপিটালিস্ট কি? দেখো, এই যে জিনিসগুলো না আমি একটু বলি, যে দুটো ক্যাপিটালিস্ট হোক বা সোশ্যালিস্ট হোক, দুটোরই কিছু কিছু ভালো দিক আছে এবং কিছু কিছু খারাপ দিক আছে, ঠিক আছে। তো ক্যাপিটালিস্ট হচ্ছে, দেখবে যেই ক্ষেত্রে না, মানে যেই সমস্ত দেশে গভর্নমেন্টের তুলনায় তাদের যে প্রাইভেট যারা মানে আছে, যে ব্যক্তিত্বরা, যে প্রাইভেট বড় বড় সেক্টরগুলো আছে, তাদের হাতে পাওয়ার বেশি থাকে। হ্যাঁ, মানে আমি যদি বলি ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে দেখবে গভর্নমেন্টের তুলনায় প্রাইভেট যারা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে বা প্রাইভেট যারা সেক্টর আছে, ওখানে তো বড় বড় আইটি হাবগুলো আছে সব, তো তারা কিনা আমাদের মানে কি বলি গভর্নমেন্টের থেকে বেশি আমাদের ইকোনমিকে করে, মানে
নিয়ন্ত্রণ করে। তো সেই সমস্ত দেশে ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী মেন্টালিটির মানে ইকোনমি আছে, ঠিক আছে। এদের ক্ষেত্রে কি হয়, চাহিদা এবং যোগানের দ্বারাই কোনো জিনিসের মূল্য নির্ধারণ হয়, মানে সরকারের হাতে কিন্তু থাকে না, সরকারের হাতে কিন্তু কোনো রকম নিয়ন্ত্রণ থাকে না যে কোনো বাজারে কোনো জিনিসের মূল্য কেমন হবে কি হবে। আমাদের দেশে, আচ্ছা আমাদের দেশেরটা পরে আসছি, ঠিক আছে। সেই সমস্ত জায়গায় হচ্ছে যেমন সাপ্লাই যেমন ডিমান্ড তার উপর নিয়ন্ত্রণ করে বাজারে কোনো জিনিসের মূল্য বাড়া কমাটা হয়, ওকে। এই ধরনের মাইন্ডসেটকে হচ্ছে ক্যাপিটালিস্ট মাইন্ডসেট বলা হয়। আর সোশ্যালিস্ট বা সমাজবাদী কি, সোশ্যালিস্ট হচ্ছে যেই সমস্ত দেশে প্রাইভেটের তুলনায় গভর্নমেন্টের হাতে অনেক বেশি পাওয়ার থাকবে ইকোনমিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ওকে। আর এই ধরনের ইকোনমিক হচ্ছে সমাজ কল্যাণমূলক, মানে এখানে কি হয়, ক্যাপিটালিস্টের ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিগত উন্নতির কথা বলা হয়, যে যারা যেভাবে উন্নতি করবে ব্যক্তি বিশেষে উন্নতি অনেক বেশি হয়, কিন্তু সোশ্যালিস্টের ক্ষেত্রে সমাজ, গোটা সমাজে একসঙ্গে উন্নতি হবে সেই রকম একটা মেন্টালিটি হচ্ছে এই ক্যাপিটালিস্ট বা সোশ্যালিস্ট বা সমাজবাদী, ওকে, যেটা হচ্ছে সমাজ কল্যাণ। আর এখানে হচ্ছে মূল্য নির্ধারণটা হচ্ছে আমার সরকার দ্বারা হয়। হ্যাঁ, আমরা জানি কার্ল মার্কসের নাম শুনেছি, আমরা লেনিনের নাম শুনেছি। লেনিন কোথাকার বলতো, কোন বিপ্লব? রুশ বিপ্লব 1917 আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ছে, ভুলও হতে পারি আমি। তো সেই সময় লেনিনের উদ্ভব হয়েছিল। তো কার্ল মার্কস, লেনিন এই ধরনের ব্যক্তিত্বরা এই সোশ্যালিস্ট মাইন্ডসেট প্রমোট করেন বা ক্যারি করেন, ওকে। তো চায়না, নর্থ কোরিয়া, রাশিয়া, কিউবা এই সমস্ত দেশে আমাদের সোশ্যালিস্ট ইকোনমি পালন করা হয়। হ্যাঁ, এবারে দুটোকে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও তোমার গ্রামে, হ্যাঁ ভাবো তুমি ক্যাপিটালিস্ট, হ্যাঁ তোমার গ্রামে ক্যাপিটালিস্ট ইকোনমি আছে। তো সেক্ষেত্রে কি হবে না, যে যতগুলো ইচ্ছা চায়ের দোকান খুলতে পারবে, তাই না? যে যতগুলো ইচ্ছা চায়ের দোকান খুললো, এবং সেটা হলে কি হবে, সেটা হলে ভাবো যে সব জায়গায় কি হবে না, যার দোকানে চায়ের কোয়ালিটি ভালো হবে সেখানে ভিড় বেশি হবে, তাই না? আর যার দোকানে চা ভালো হবে না সেখানে ভিড় কম হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, মান বা পরিষেবা, যেটা আমাদের চায়ের দোকানে কি আমরা চা পরিষেবা পাই, সেই পরিষেবাটা কিন্তু বেটার হবে, তাই না? কিন্তু সেক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট কি, যে যার মতো কিন্তু দাম বেঁধে নিতে পারবে, ঠিক আছে, কেউ বেশি কম করতে পারবে নিজের মতো, সেখানে সরকারের কোনো রকম কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু আমাদের সোশ্যালিস্টের ক্ষেত্রে, হ্যাঁ সোশ্যালিস্টের ক্ষেত্রে কি হবে না, ভাবো গ্রামে একটাই মাত্র চা দোকান থাকবে, তার বেশি থাকবে না, ঠিক আছে। আর চা দোকানটা কি হবে, যে মূল্য নির্ধারণটা কিন্তু সরকার দ্বারা বেঁধে দেওয়া হবে। সেক্ষেত্রে উইক পয়েন্ট কি, এটার উইক লিঙ্ক কি, যে সেই চা দোকানে বাজে চা পাওয়া যাক, ভালো চা পাওয়া যাক, মানুষকে সেখানেই নির্ভরশীল হতে হবে। এটা হচ্ছে একটা উইক লিঙ্ক এই সোশ্যালিস্টের। কিন্তু তার একটা প্রফিট কি না, সমাজের সমস্ত স্তরের মানুষ এই চা দোকানটা অ্যাফোর্ড করতে পারবে, ঠিক আছে। একদম লো লেভেলের শ্রমিক শ্রেণী থেকে একদম হাই লেভেলের আম্বানি, না কারো নাম নেব না, ঠিক আছে। তো সবাই এটা এফোর্ড করতে পারবে। কিন্তু ক্যাপিটালিস্টের ক্ষেত্রে কি হয়, কখনো কখনো কিছু মূল্য হাতের বাইরে চলে যায়, তাই না? তো এই হলো একটা ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্টের একটা মেজর ফারাক, ঠিক আছে। তো এবারে আমি বলছিলাম না, আমাদের দেশে দেখো, আমাদের দেশে ব্যাপারটা হচ্ছে, যদি আমরা ক্যাপিটালিস্টকেই পুরোপুরি নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, যারা বড় লোক শ্রেণী তারা আরও বড় লোক হয়ে যাবে, এবং যারা গরিব তারা আরও গরিব হয়ে যাবে। আবার যদি সোশ্যালিস্টকে নিয়ে নিই, তাই না, তাহলে সোশ্যালিস্টকে যদি নিয়ে নিই, তাহলে সমাজে কি হবে, সমাজে একটা ডাক্তার আর একজন সিম্পল শ্রমিক শ্রেণীর একজন মানুষের যে মানে ইনকামগত সোর্স কি একই থাকা উচিত তো নয়, তাই না? যে যেরকম মেরিট, যার যেরকম হার্ডওয়ার্ক নয়, মানে এখানে কি হয়, মানে যে যেভাবে পরিশ্রম করবে তার আর্লি লাইফে সে সেভাবে ফল পাবে, তাই না? কেউ একজন যদি খুব হাই র্যাঙ্কে পড়াশোনা করে ডাক্তারি করে, কিন্তু কেউ হলো আমার মতো ফাঁকি মারলো, ভবিষ্যতে হয়তো টলি ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে কি দুজনের, আমারও যা পাওয়া উচিত একটা ডাক্তারের কি সেই সেম পাওয়া উচিত? তা নয়। তাই সোশ্যালিস্টরাও কিন্তু পুরোপুরিভাবে আমরা মান্যতা দিতে পারি না। সেই জন্য আমাদের দেশ, আমাদের মতো দেশ, ভারতের মতো আরও কিছু এরকম ম্যাক্সিমাম বিশ্বের যে কান্ট্রিগুলো, তারা একটা নতুন ইকোনমিক কনসেপ্ট নিয়েছে, যে ক্যাপিটালিস্ট 50% এবং সোশ্যালিস্ট 50%, দুটোকে মার্জ করে মিক্সড ইকোনমি বা মিশ্র ইকোনমি, যেখানে কিনা গভর্নমেন্ট এবং প্রাইভেট দুজনেই 50-50, দুজনের হাতেই পাওয়ারটা 50-50 থাকবে, তাই তো। তো এই মিক্সড ইকোনমি ভারত কবে নিয়েছিল? 1948 সালে। আমরা জানি 1947-এ ভারত স্বাধীন হয়েছিল। সে স্বাধীন হওয়ার পরের বছরই 1948 থেকে এই মিক্সড ইকোনমিটা ভারত অ্যাডাপ্ট করেছিল। হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্ন আসে এবার, যে মিক্সড ইকোনমি নেওয়ার আগে ভারতবর্ষ কোন ইকোনমি ফলো করতো? তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু ক্যাপিটালিস্ট। কেন না, আমরা জানি ক্যাপিটালিস্ট ইকোনমি, ইংল্যান্ড দ্বারা আমরা রুল ছিলাম, তো সেখানে আমরা কি, সেখানে ক্যাপিটালিস্ট ছিল, তো সেই জন্য আমাদের ভারতেও তখন ক্যাপিটালিস্ট ছিল, ওকে।
আর যদি বলি বিশ্বের প্রথম দেশ হিসাবে কোন দেশ মিক্সড ইকোনমি নিয়েছিল, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসবে আমাদেরকে না ফ্রান্স। কে হবে না ফ্রান্স। 1789-এ আমরা জানি 1789-এ কি হয়েছিল ফ্রান্সে, রাজা ষোড়শ লুইয়ের পতন হয়েছিল, বাস্তিল দুর্গের ধ্বংস হয়েছিল, তাই না, একটা নতুন এরার সৃষ্টি হয়েছিল। তো সেই তারপর থেকেই ফ্রান্সে কিন্তু এই মিক্সড ইকোনমি নেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা এই ইকোনমির ক্লাসিফিকেশনগুলো সম্বন্ধে বুঝতে পারলাম। ওকে, আমরা পরবর্তী এতে আসছি। এরপর আমরা ইকোনমিক্সের যে বিভিন্ন সেক্টর বা ক্ষেত্রগুলো আমরা দেখবো। এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা আলোচনা করব। ওকে, তো সেক্টর প্রথমে আমরা দেখবো প্রাইমারি সেক্টর। আচ্ছা, প্রাইমারি সেক্টর কি না, এই যে বিভিন্ন প্রাকৃতিক এবং প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক এবং প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে যেই সেক্টরটি গড়ে উঠেছে সেটাকে হচ্ছে আমরা প্রাইমারি সেক্টর বলি। হ্যাঁ, যেমন ফার্মিং, কৃষিক্ষেত্রে কি আমার প্রাকৃতিক সম্পদ, মাটি, জল, এগুলোকে কাজে লাগিয়ে আমরা উদ্ভিদ প্ল্যান্টেশন করছি। ফিশিং, মাছ ধরা, মাইনিং, কয়লা মাইনিং, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক এবং প্রাকৃতিক সম্পদকে মানে নিয়ে আমাদের এই প্রাইমারি সেক্টর গড়ে উঠেছে। তো প্রাইমারি সেক্টরে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করেন তাদেরকে কি বলা হয়, রেড কলার ওয়ার্কার। এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা পয়েন্ট, যে প্রাইমারি সেক্টরের যে রেড কলার ওয়ার্কার কোন সেক্টরে বলা হয়। অপশন দিয়ে দেবে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কিউনারি, কোনটা না প্রাইমারি। রেড কলার হচ্ছে আমাদের এই ধরনের যারা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, মানে কৃষিকাজ হোক, আমাদের জেলে বা আমাদের ওই কি বলি মাইনিংয়ে, তাদেরকে হচ্ছে রেড কলার ওয়ার্কার বলা হয়। হ্যাঁ, আচ্ছা, আমাদের তাহলে টোটাল জিডিপিতে, আচ্ছা জিডিপি কি, এনএনপি কি, জিএনপি কি, এই সমস্ত কিছু আমরা কিন্তু পরের একটা চ্যাপ্টারে পড়বো, যখন আমরা ন্যাশনাল ইনকাম পড়বো, সেখানে কিন্তু আমরা পড়বো। ওকে, তো আপাতত জেনে রাখো যে আমাদের এই যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, এই জিডিপির মধ্যে এই প্রাইমারি ওয়ার্কারদের হচ্ছে 19 থেকে 20% কন্ট্রিবিউশন থাকে এই প্রাইমারি সেক্টরের। ওকে, পরবর্তী সেক্টরে আমরা জানবো কি না সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ম্যানুফ্যাকচারিং যে ডিপার্টমেন্টগুলো, মানে এই যে প্রাকৃতিক সম্পদগুলো আমরা যেগুলো পাচ্ছি সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা নিজেদের মতো করে ব্যবহার করছি। নিজেদের মতো করে আমরা ব্যবহার করছি। আমি একটা সিম্পল উদাহরণ দিই, যেমন হচ্ছে কটন বা তুলো, তাই তো। কটন বা তুলো কি হচ্ছে, আমরা চাষ করছি, তাই না, চাষ করছি। তো সেই যে চাষ করা হচ্ছে, সেই চাষ করাটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। কিন্তু সেই কটন বা তুলো থেকে সুতো তৈরি করে যখন বস্ত্র তৈরি করা হচ্ছে বড় বড় ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিগুলো কিন্তু ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি সেক্টরটা বোঝা গেল। এই ধরনের এইখানে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করেন, বিভিন্ন শ্রমিকেরা, বিভিন্ন লেবারেরা, তাদের কিন্তু ব্লু কলার ওয়ার্কার বলা হয়, ব্লু কলার ওয়ার্কার। ওকে, এই ব্লু কলার ওয়ার্কার বা সেকেন্ডারি যে আমাদের সেক্টর, সেখানে হচ্ছে জিডিপির কন্ট্রিবিউশন থাকে 25 থেকে 30%। জিডিপির কন্ট্রিবিউশন কতটা থাকে, 25 থেকে 30% থাকে। ওকে, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি, পরে আসছি আমরা টার্সিয়ারি সেক্টর। থার্ড সেক্টর যেটা, সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। এক কথায় যদি বলি সার্ভিস সেক্টর, সার্ভিস এই যেই সেক্টরে না আমরা বিভিন্ন মানুষকে সার্ভিস প্রোভাইড করে থাকি, বিভিন্ন রকমের পরিষেবা প্রোভাইড করে থাকি, সেটা সেই সমস্তকেই হচ্ছে টার্সিয়ারি। যেমন হচ্ছে হোটেল, আমরা যদি দীঘা বেড়াতে যাই, একটা হোটেলে থাকি, তাই তো, সেটা কি হচ্ছে, আমাদের সেই হোটেল মালিক কি করছে, সার্ভিস প্রোভাইড করছে। আমরা যদি বাসে যাই, আমাদের বিভিন্ন বেসরকারি বাস হোক বা সরকারি এসবিএসটিসির বাস হোক, তাহলে সে কি করছে, আমাদের সার্ভিস প্রোভাইড করছে, আমাদের বাসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় দিতে যাচ্ছে। আমরা হেলথের ক্ষেত্রে বিভিন্ন হসপিটালে যাচ্ছি, নার্সিংহোমে যাচ্ছি, বিভিন্ন প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, আমরা কি করছি, আমরা সার্ভিস নিচ্ছি সেখান থেকে, তাই তো। তাহলে এই ধরনের যে এডুকেশন, ট্রান্সপোর্ট, সমস্ত কিছু এইগুলো যেখানে পড়ছি, সেটাকে আমরা বলছি টার্সিয়ারি সেক্টর। কি বলছি, টার্সিয়ারি সেক্টর। এবং টার্সিয়ারি সেক্টরে যে ওয়ার্কাররা থাকে তাদেরকে কি বলা হচ্ছে, আমার পিঙ্ক কলার ওয়ার্কার। কি বলা হচ্ছে, পিঙ্ক কলার ওয়ার্কার। ওকে, এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, যে টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত কিছু আছে যাদেরকে কিনা আবার হোয়াইট কলারও বলা হয়। ঠিক আছে, হোয়াইট কলার সম্বন্ধে একটু পরে আমরা আবার জানবো, কিন্তু টার্সিয়ারির মধ্যে হোয়াইট কলার বলা হয়, যারা কিনা একটু হাই র্যাঙ্কের অফিসার, বিভিন্ন প্রশাসনিক অফিসার, তারাও তো কোথাও না কোথাও আমাদের সার্ভিস প্রোভাইডই করছে, বিভিন্ন যে সমস্ত সরকারি অফিসার, সিভিল অফিসাররা, তাই না, তারাও তো আমাদের জনগণের কি বলা হয়, যে আমাদের জনগণের চাকর বলা হয় তাদেরকে, তাই তো। তো আমরা এত পড়াশোনা করে আমরা কিন্তু আমাদেরই নিজেদেরই চাকর হতে চাই। ঠিক আছে, আমরা কি চাকর হতে চাই, অবশ্যই হতে চাই, উই ওয়ান্ট। ঠিক আছে, তো টার্সিয়ারি সেক্টরের যে তাদেরকে বলা হচ্ছে পিঙ্ক কলার। এই কলারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেড কলার, ব্লু কলার, পিঙ্ক কলার। ওকে, আর মনে রাখবে যে আমাদের দেশে জিডিপি কন্ট্রিবিউশনের সব থেকে বেশি কিন্তু এই টার্সিয়ারি সেক্টর বা থার্ড সেক্টর, যেটা এই পরিষেবামূলক সেক্টর থেকে জিডিপির কন্ট্রিবিউশন আসে, যেটা হচ্ছে 53 থেকে 55%।
ঠিক আছে, জিডিপিতে, যেটা কিন্তু হাইয়েস্ট আমাদের কন্ট্রিবিউশন। ওকে, তাহলে এই হলো আমাদের টার্সিয়ারি সেক্টর। ওকে, তারপরে আমরা দেখবো পরেরটা, দেখবো পরের সেক্টরটা কি না আমাদের কোয়াটার্নারি সেক্টর। কি কোয়াটার্নারি সেক্টর, ঠিক আছে, কোয়াটার্নারি সেক্টর এই ধরনের সেক্টরের যে ওয়ার্কার তাদের কাছে হোয়াইট কলার, এই যে একটু আগে আমি বলছিলাম টার্সিয়ারি সেক্টরে হোয়াইট কলার জব, তো এইখানে কোয়াটার্নারি সেক্টরের যে সমস্ত ওয়ার্কার থাকে তাদেরকে হচ্ছে হোয়াইট কলার, মানে কারা, বিভিন্ন আইটি ইঞ্জিনিয়ার বা বিভিন্ন আমাদের সফটওয়্যার ডেভেলপার, এই ধরনের যে ব্যক্তিত্বরা, তাদেরকে হচ্ছে কোয়াটার্নারি সেক্টরে ভাগ করা হয়। হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হয়, এরা হচ্ছে খুবই হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার হয় এবং খুবই হাই এডুকেটেড হয়, হাই ডিগ্রি থাকে এদের, ঠিক আছে, এদেরকে হচ্ছে আমরা বলি কোয়াটার্নারি সেক্টরের ওয়ার্কার, বা এরা হচ্ছে আমাদের হোয়াইট কলার জব। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন আসে, আমাকে একবার একজন এই প্রশ্নটা করেও ছিল যে তাহলে ডাক্তার, এই যে আমরা ডাক্তার এবং নার্স, তো ডাক্তার কোন সেক্টরে পড়ছে আর নার্সটা কোন সেক্টরে পড়ছে? ঠিক আছে, দেখো দুজনেই হচ্ছে কিন্তু টার্সিয়ারিতে পড়ছে, ঠিক আছে, বিকজ পরিষেবা দিচ্ছে, অ্যাটলিস্ট দুজনেই কি করছে, পরিষেবা দিচ্ছে, ডাক্তারও আমাদের পরিষেবা দিচ্ছে, নার্সও আমাদের পরিষেবা দিচ্ছে। কিন্তু ডাক্তার ক্ষেত্রে কি হয়, ডাক্তাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে অফিসার র্যাঙ্ক হয়, অফিসার লেভেল হয়, তো সেই জন্য তারা হচ্ছে হোয়াইট কলার জব, এবং নার্সের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো পিঙ্ক কলার জব হয়। ওকে, তো যাই হোক, তো এই হলো আমাদের কোয়াটার্নারি, এবং লাস্ট হচ্ছে কুইনারি। লাস্ট হচ্ছে কুইনারি সেক্টর। কুইনারি সেক্টর কি, কুইনারি সেক্টর হচ্ছে বিভিন্ন যে রিসার্চার, সায়েন্টিস্ট, তারপর হচ্ছে অ্যাডভাইজার, যে বিভিন্ন আমাদের যে সরকারি যে অ্যাডভাইজারগুলো হয়। হ্যাঁ, এই রিসেন্ট আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এবং আমাদের নতুন যে চিফ মিনিস্টার হয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার একজন অ্যাডভাইজার হিসেবে একজন আইএস অফিসার নিযুক্ত হয়েছে। হ্যাঁ, টাইটেলটা গুপ্তা, নামটা কি, পুরো নামটা কমেন্টে চাই। ঠিক আছে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো কুইনারি সেক্টর, তো কুইনারি সেক্টরে আমরা কি না বিভিন্ন যে অ্যাডভাইজার, সায়েন্টিস্ট, বিভিন্ন বড় বড় কোম্পানির সিইও, বিভিন্ন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যারা ইউপিএসসি লেভেলের বিভিন্ন যে অফিসার, তারা তারা হচ্ছে এই সেক্টরে, এবং এদের হচ্ছে গোল্ড কলার ওয়ার্কার বলা হয়, গোল্ড কলার ওয়ার্কার বলা হয়। তাহলে আমাদের এই যে বিভিন্ন সেক্টরগুলো সম্বন্ধে বোঝা গেল। তাহলে আমরা কি কি, আমাদের এখান থেকে মেন প্রশ্ন যেগুলো আসে যে কোনটা কোন কলার, প্রাইমারি সেক্টর রেড কলার, সেকেন্ডারি সেক্টর ব্লু কলার, তারপরে কি টার্সারি সেক্টর কোন কলার, পিঙ্ক কলার আর হোয়াইট কলার, কোয়াটার্নারি সেক্টর হোয়াইট কলার, কুইনারি সেক্টর গোল্ড কলার। ওকে, বোঝা গেল। তারপরে আমরা আসছি, ওকে, এবার আমরা বিভিন্ন, আমরা শেষের দিকে এসেছি, আর কিছু জিনিস আছে, কিছু পপুলার বুকস আছে। ঠিক আছে, আচ্ছা এক কাজ করো, এই বোর্ডটা একবার স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো, বা আমি পরে ছবিগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের জয়েনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদের কিন্তু অফলাইন ক্লাসেস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। হ্যাঁ, ঘাটালে ন্যাশনাল বয়েজ ক্লাব, মানে বুঝতেই পারছেন যে, মানে যারা জানেন আর কি, যে পাঁশকুড়া বাস স্ট্যান্ডের একদম পাশেই। হ্যাঁ, তো নিচে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অফলাইন ক্লাসের সম্বন্ধে জানতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি পরেরটায়, যে বিভিন্ন ইকোনমিক্সের ওপর বিভিন্ন বই। দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি কি, যাকে হচ্ছে ভারতীয় ইকোনমিক্সের জনক বলা হয়, দাদাভাই নৌরোজি। সেই দাদাভাই নৌরোজি, যার একটা থিওরি খুব পপুলার, এটা প্রচণ্ড পড়ে, যে ড্রেন থিওরি। ড্রেন থিওরি কার না, দাদাভাই নৌরোজি। সেই দাদাভাই নৌরোজির লেখা একটা বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পরীক্ষা কিন্তু প্রচুর পড়েছে। মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, মাননীয় মনমোহন সিং আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং জানবেন যে মনমোহন সিং কিন্তু আমাদের আরবিআইয়ের গভর্নরও ছিলেন। ঠিক আছে, আরবিআইয়ের গভর্নর ছিলেন, আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আবার আমাদের দেশের প্রাইম মিনিস্টারও ছিলেন এই মনমোহন সিং। ঠিক আছে, তো এই মনমোহন সিংয়ের লেখা চেঞ্জিং ইন্ডিয়া বইটি খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অভিজিৎ ব্যানার্জি এবং ইস্টার ডাফলো, অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী ইস্টার ডাফলো। অভিজিৎ ব্যানার্জির নাম আমরা অনেকেই শুনে থাকবো। ঠিক আছে, উনি নোবেল পেয়েছিলেন, আমরা এই নোবেল নিয়ে আলোচনা করবো এক্ষুনি। তো অভিজিৎ ব্যানার্জি এবং তার স্ত্রী ইস্টার ডাফলোর লেখা বই গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, খুব ইম্পর্টেন্ট বইটার নাম কি বললাম, গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস। ওকে, তারপরে আমরা দেখবো কি কার্ল মার্কস, জার্মানির একজন দার্শনিক কার্ল মার্কস, তার লেখা দাস ক্যাপিটাল বা স্লেভ ক্যাপিটাল, এইটাও কিন্তু পরীক্ষায় প্রচুর এসেছে, দাস ক্যাপিটাল বা স্লেভ ক্যাপিটাল। তারপরে অমর্ত্য সেন, আমাদের বাঙালি অমর্ত্য সেন, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তার লেখা বই দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ওকে, এরপরে আমরা চলে যাব যে আমাদের নোবেল প্রাইজ, ইকোনমিক্সের যে বিভিন্ন নোবেল প্রাইজ, কিছু কিছু ইম্পর্টেন্ট, অনেকেই তো পেয়েছেন, সবগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, যতগুলো আমাদের দরকার মেনলি পরীক্ষায় এসেছে, আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামে যেগুলো এসেছে বারংবার, সেগুলোই আমি এখানে লিখেছি। ঠিক আছে, তো কি কি নোবেল প্রাইজ এখানে আমাদের ইকোনমিক্সের নোবেল প্রাইজ, যেমন
আমি প্রথমেই বলেছিলাম যে ইকোনমিক্সের নোবেল প্রাইজ কবে থেকে দেওয়া হয়েছিল আমাদের 1968 থেকে। 1968 থেকে ইকোনমিক্সের নোবেল শুরু হয়েছিল। ঠিক তার পরের বছর 1969-এ প্রথমবারের জন্য রেগনার ফ্রিস এবং তার যে সহযোগী ছিলেন জন টিম্বারগার, এরা দুজন আমাদের প্রথম হচ্ছে ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। এবং এরাই হচ্ছে আমাদের কি এই যে ইনফরমেশানে ফার্স্ট নোবেল ইন ইকোনমিক্স হচ্ছে রেগনার ফ্রিস। এর নামটাই মেনলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, রেগনার ফ্রিস, ঠিক আছে, রেগনার ফ্রিস। ওকে, এরপরে আমরা ডাইরেক্ট 1998-এ চলে আসবো। প্রথম বাঙালি হিসেবে ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন আমাদের অমর্ত্য সেন, প্রথম বাঙালি হিসেবে ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। এবং এই অমর্ত্য সেনের থিওরি কি ছিল? কন্ট্রিবিউশন টু ওয়েলফেয়ার অফ ইকোনমিক্স, এটা ছিল তার থিওরি। ওকে, থিওরিগুলোও কিন্তু পরীক্ষায় পড়ে যে কোনটা কার থিওরি। একটা থিওরিটা দিয়ে দিল, নিম্নলিখিত মানে থিওরিটি কার, নিম্নলিখিত কোন ব্যক্তিটির, দিয়ে অপশন দিয়ে দিল। ওকে, তারপরে 2006, হ্যাঁ এইটা একটু আমি স্টার মার্ক করে রাখছি, তার কারণ ইনি এই যে এই ইনফরমেশনটা দেওয়া আছে না, ডক্টর এমডি ইউনুস। হ্যাঁ, আমরা রিসেন্টলি জানি বাংলাদেশে ইলেকশন হয়েছে, তারেক রহমান বিএনপি পার্টির তারেক রহমান হচ্ছে সেখানে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তো তার আগে বাংলাদেশে কোনো সরকার ছিল না, শেখ হাসিনা সরকারের পতনের পর। তারপরে আমরা জানি এই যে ডক্টর এমডি ইউনুস, ইনি হচ্ছে চিফ অ্যাডভাইজার হিসেবে বাংলাদেশ চালাচ্ছিলেন। তো ইনি একটি কাজের জন্য ইকোনমিক্স মানে ইনি একটা ইকোনমিক্যাল কাজের জন্য মানে নোবেল পেয়েছিলেন, কিন্তু নোবেলটা কিন্তু তিনি ইকোনমিক্স ক্যাটাগরিতে পাননি। তিনি স্পেশাল ওয়ার্কস অন মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড স্মল লোন, যে বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলো আছে সেইখানে একটা স্পেশাল কাজের জন্য তিনি নোবেল পেয়েছিলেন, কিন্তু ক্যাটাগরিটা ছিল কিন্তু পিস। তিনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পিসের জন্য, ঠিক আছে, তিনি কিন্তু ইকোনমিক্সের জন্য পাননি। যেহেতু তার কাজটা যেটা ছিল ইকোনমিক্সের ওপর কাজ ছিল, সেই জন্য আমি এটাকে এই লিস্টের মধ্যে রেখেছি। হ্যাঁ, এটাও কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় পড়ে 2006 সালে। ওকে, তারপরে হচ্ছে 2009 আমরা দেখে নেবো। 2009 এলিনর ওস্ট্রম, তিনি হচ্ছে প্রথম মহিলা হিসেবে ইকোনমিক্সে নোবেল পেয়েছিলেন। ওকে, এবং সব থেকে শেষে দেখবো আমরা জানি রিসেন্ট 2019-এ আমাদের অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এবং তার স্ত্রী এস্টার ডাফলো দুজনে সম্মিলিতভাবে নোবেল পেয়েছিলেন। এইটাই হচ্ছে আমাদের ইতিহাসে ফার্স্ট কাপল যারা ইকোনমিক্সে নোবেল পেয়েছেন। হ্যাঁ, এছাড়া এস্টার ডাফলো যিনি অভিজিৎ বিনায়ক ব্যানার্জির স্ত্রী, তিনি হচ্ছে ইয়ংগেস্ট এবং সেকেন্ড উম্যান যিনি ইকোনমিক্সে নোবেল পেয়েছেন। ওকে, এছাড়া আমরা অভিজিৎ ব্যানার্জির থিওরিটাও জেনে যাব। ওয়ার্ল্ড পভার্টি অ্যালিভেশন মানে কমানো বা হ্রাস পাওয়া, ঠিক আছে, পভার্টি কীভাবে কমবে এইসব নিয়ে তিনি লিখেছেন। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের আজকের টোটাল একটা ইন্ট্রোডাকশান, ইকোনমিক্সের একটা ইন্ট্রোডাকশান ক্লাস। আশা করি সবার ভালো লাগবে। এর পরে আবার আমরা ইকোনমিক্সের পরপর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো, এবং আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট দেবে, আর কমেন্টে জানাবে, আমাদের কিছু ভুলভ্রান্তি থাকলে অবশ্যই জানাবে, এইটুকুই। আর আবার বলছি, আমাদের যে অফলাইন ক্লাস চালু হচ্ছে, সেখানে নিচে দেওয়া নাম্বারগুলিতে সেখানে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, আজকে শেষ করলাম।